যদি হঠাৎ কোনো দিন আপনার বাড়ি ভেঙে একটা দুনিয়ায় যাবার রাস্তা তৈরি হয় আর সেখানে গিয়ে আপনি নিজের পছন্দের মানুষকে খুঁজে পান, তাহলে কেমন হবে? কিউট মেয়েটি হঠাৎ অন্য একটা জগতে পৌঁছে নিজের ক্রাশকে খুঁজে পায়, যে ছিল ওই রাজ্যের রাজা। এমনকি তার ক্রাশ তাকে জোর করে বিয়ে করে ফেলে। এরপর থেকে আধুনিক এবং পুরনো দুনিয়ার মধ্যে এমন এমন সব মজার ঘটনা ঘটে, যেটা দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো চলো এই অসম্ভব মজার গল্পটি শুরু করা যাক। শুরুতেই লিয়াং নামের মেয়েকে দেখি, যে হলো এই ড্রামার মেইন লিড। সে গোসল করছিল আর ঝেং নামের একটা হ্যান্ডসাম মডেল, যে তার ক্রাশ ছিল, তার ছবির সঙ্গে কথা বলছিল। লিয়াং এর মন অনেক খারাপ ছিল, কারণ সে তার চাকরি হারিয়েছে। এজন্য তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। আসলে সে যেই অফিসে চাকরি করত সেই অফিসে ডাকাতি হয়েছে, আর তার বয়ফ্রেন্ড তারই বান্ধবীর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছে। অর্থাৎ তার বয়ফ্রেন্ড তাকে চিট করেছে। এই দুঃখে সে চেঁচিয়ে চেঁচিয়ে সৃষ্টিকর্তাকে বলতে থাকে, আপনি কখন আমার জীবনে ওয়াংজিং এর মতো একজন সুন্দর মানুষ পাঠাবেন। এটা বলা মাত্রই তার পুরো বাড়ি এবং আসবাবপত্র কাঁপতে শুরু করে, আর তার বাড়ির অর্ধেক অংশ ভেঙে পড়ে। বিদ্যুৎ চলে যাবার কারণে লিয়াং ভয় পেয়ে যায়, আর সে গোসল থেকে উঠে বাহিরে বেরিয়ে আসে। বাহিরে এসে সে দেখতে পায় তার বাড়ির অর্ধেক অংশ একদম অন্যরকম দেখতে হয়ে গিয়েছে, যেন সেখানে অন্য একটা দুনিয়ার রাস্তা খুলে গিয়েছে। এদিকে অনেক পুরনো সময়ের রাজাকে দেখানো হয়। তার জন্য স্বয়ম্বরের আয়োজন করা হয়েছিল, আজ তার রানী নির্বাচন করা হবে। কিন্তু রাজা বলে সে নিজের রানী নিজেই বেছে নেবে। কিছুক্ষণ পরে একজন মন্ত্রী এসে জানায়, রাজার জন্য যে রানীকে ঠিক করা হয়েছিল সে একটা গার্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। সেখানে থাকা এক জ্যোতিষীকে রানীমা জিজ্ঞাসা করে, এই বিয়েটা কি আজকেই হওয়ার দরকার? জ্যোতিষী জানায়, আজ তার বিয়ে হলে সেটা রাজ্যের জন্য অনেক শুভ হবে। এজন্য তারা সবাই প্রিন্সেস ফেইকে রাজার জন্য বিকল্প রানী হিসেবে পছন্দ করে। প্রিন্সেস ফেই ছিল রাজার কাজিন। রানীমা এবং প্রিন্সেস ফেই এই সিদ্ধান্তে খুশি ছিল না, কিন্তু তখনই রাজা বলে ওঠে, আমার রানী অবশ্যই আমি নির্ধারণ করব। এটা শুনে সব মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়ে যায়। ঠিক তখনই সেখানে মাতাল অবস্থায় লিয়াং একটা ঝাড়ু নিয়ে প্রবেশ করে। লিয়াং দেখে এখানে তার মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, তাই সে নিজের মোবাইলে হ্যালো হ্যালো দাদিমা বলে চেঁচাতে থাকে। আশপাশের সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এমন কার্টুনের মতো মানুষ তারা আগে কখনো দেখেনি। তার এসব পাগলামি দেখে রাজা মনে মনে ভাবছিল, মেয়েটি তার জন্য অনেক স্পেশাল, হতে পারে সে তাকে এর ভেতরে থেকে বের করতে পারবে। রানীমা তার এমন আচরণে রেগে যায়, কিন্তু রাজা তাদের সবাইকে চুপ করিয়ে দিয়ে লিয়াং এর দিকে এগোতে থাকে। তাকে দেখে তো লিয়াং একদম অবাক হয়ে যায়, কারণ এটা তো তার ক্রাশ ওয়াংঝেং ছিল। সে ভাবছিল সে হয়তো কোনো শুটিং সেটে চলে এসেছে। নিজের ক্রাশকে এত কাছে থেকে দেখে সে তো জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর রাজা তাকে কোলে তুলে নিয়ে সবার সামনে বলে এটাই হলো তার রানী। তার এই সিদ্ধান্তে সেখানে উপস্থিত কেউ খুশি ছিল না। রাজা যখন লিয়াংকে নিজের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়, তখন সে নিজের রুমের ভেতরে অন্য এক ধরনের জায়গা দেখতে পায়, যেটা আসলে লিয়াং এর বাড়ি ছিল। এমন ধরনের জায়গা সে এর আগে কখনো দেখেনি। তাই অবাক হয়ে সে যখন বাহিরে যায়, তখন বাহিরের আধুনিক পৃথিবী দেখে সে একদম শকড হয়ে যায়। রানীমা তার সার্ভেন্টের উপরে রেগেছিল, কারণ তিনি মনে করেছিলেন প্রিন্সেস জিয়াং পালিয়ে গিয়েছে, তাহলে সে এখানে কিভাবে এলো। ওই মেয়ের জন্য তাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে গেল। তারা মনে করছিল লিয়াং হলো প্রিন্সেস জিয়াং, কিন্তু তারা আসল সত্য এখনো জানে না। তখনই ফেই এসে বলে তার মনে হয় ওই মেয়েটি নকল, এজন্য তারা তাদের প্ল্যান মতোই কাজ করবে। সকালে যখন লিয়াং এর ঘুম ভাঙে, তখন সে নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার সামনে তার ক্রাশ ওয়াংঝেংকে দেখে অবাক হয়ে যায়। সে মনে করে ওয়াং তাকে সারপ্রাইজ দিতে এসেছে, কিন্তু সে তাকে বলে আমি চাই তুমি আমার রানী হও। আর সেখানে থাকা ক্লিনার তার তরোয়াল দিয়ে কেটে অর্ধেক করে ফেলে। এরপর সে তাকে সঙ্গে করে নিয়ে প্রাসাদে প্রবেশ করে, যেখানে ফেই তাদের সঙ্গে দেখা করতে আসে এবং রাজার জন্য স্পেশাল ভাবে খাবার রেঁধে নিয়ে এসেছিল। তাদের অদ্ভুত কথার ভঙ্গি এবং পোশাক আশাক দেখে লিয়াং মনে মনে ভাবছিল সে কি টাইম ট্রাভেল করে পেছনের সময় চলে এসেছে নাকি। তারা যাবার পরে রাজা নিজের সার্ভেন্টকে বলে এখন থেকে তার ঘরে যেন কেউ তার অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে। এখানে লিয়াং চলে যাচ্ছিল, কারণ সে বুঝতে পেরেছিল তাদের দুজনের দুনিয়া আলাদা। কিন্তু ওয়াং তাকে যেতে দেবে না, কারণ সে তাকে বিয়ে করতে চায়। লিয়াং রেগে বলে তুমি ওয়াংঝেং এর মতো দেখতে বলে আমার সঙ্গে যা খুশি তা করতে পারো না। তখন সে তাকে টেনে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে একজন লোককে বেঁধে রাখা ছিল। সে ছিল একজন অপরাধী। তাকে লিয়াং এর চোখের সামনে মেরে ফেলা হয়। এটা দেখে লিয়াং অনেক ভয় পেয়ে যায়, আর রাজা তাকে সেই অবস্থায় ধরে বলে আমার রানী, এখন আমাদের ট্রেনিং করার সময় হয়ে গিয়েছে, তোমাকে অনেক কিছু শিখতে হবে। যেহেতু তাকে সবাই প্রিন্সেস জিয়াং মনে করছে, এজন্য প্রিন্সেস জিয়াং যা যা করতে পারে তাকে সেগুলো শিখতে হবে। সেই প্রিন্সেস নিজের এক হাত দিয়ে শক্ত কংক্রিট ভাঙতে পারত, এছাড়াও আরো অনেক কিছু করতে পারত। 3 দিন পরে রানীমার জন্মদিন, তাই তাকে বেঁচে থাকতে হলে এগুলো শিখতে হবে। লিয়াং তো পড়ে যায় মহাবিপদে, আর কান্না করতে করতে বলে আমি এগুলো পারবো না। এরপর থেকে তাকে প্র্যাকটিস করানো শুরু করা হয়। তাকে সেই সময় প্রিন্সেসের মতো
মতো করে পোশাক পরানো হয় আর সাজানো হয়। এবার তাকে দেখে রাজা বলে প্রিন্সেসদের ঠিক এমন হওয়া উচিত। লিয়াং এর হাত ব্যথা করছিল, এজন্য ওয়াং তার হাতে ঔষধ লাগাতে বলে, কিন্তু লিয়াং বলে তাকে শুধু তার বাড়িতে নিয়ে যেতে, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। এখানে এসে সে তার হাত থেকে বাঁচার জন্য কিছু একটা খুঁজতে থাকে। তখনই সে একটা স্প্রে খুঁজে পায়, যেটা সে ওয়াং এর চোখে ছিটিয়ে দেয় আর সেখানে থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। তখনই সে দেখতে পায় তার দরজায় ইয়া বড় একটা তালা ঝোলানো, যেটা ওয়াং করেছিল। রাজা এখন নিজের চোখ মুছতে মুছতে তার দিকে তরল ধরে আর বলে, তুমি এখানে থেকে কোথাও যেতে পারবে না। লিয়াং তার সামনে থেকে সরে যাবার চেষ্টা করেও পারছিল না। তখনই সে দৌড়ে একটা শোকেসের কাছে গিয়ে ধাক্কা খায়, যেখানে থেকে একটা ফুলের টপ তার মাথায় পড়ছিল, কিন্তু ওয়াং তাকে বাঁচিয়ে নেয়। এর ফলে ওয়াং এর হাতে আঘাত লাগে আর সে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। লিয়াং জিজ্ঞাসা করে সে তাকে কেন বাঁচালো। রাজা বলে, কারণ তুমি আমার রানী, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। লিয়াং বলে সে কি তাকে পছন্দ করেছে কারণ সে দেখতে অনেক সুন্দরী। রাজা তাকে ভালোভাবে দেখে বলে সে একটুও সুন্দর না। সে ঢং করে বলে আরো কাছে থেকে দেখতে। এখন রাজা তাকে জানায় সে যাকে বিয়ে করতে চেয়েছিল সে পালিয়ে গিয়েছে, এজন্য তার বদলে লিয়াংকে সেই জায়গা নিতে হবে এবং অভিনয় করতে হবে। লিয়াং তার কথা মতো কাজ করবে, কিন্তু একটা শর্তে। কাছে এসে তাকে বলে এই ভাঙা দেওয়াল এবং ময়লা পরিষ্কারের রোবট নষ্ট করার জন্য টাকা দিতে হবে। রাজা এতে রাজি হয়ে যায় আর তাকে প্রমিস করে। এখন বিছানার মাঝখানে একটা পর্দা দিয়ে তারা দুজন দুই দিকে শুয়ে পড়ে। বিছানার অবস্থাও ছিল এমন যে অর্ধেক বিছানা রাজার ছিল আর বাকি অর্ধেক ছিল লিয়াং এর নিজের বিছানা। ওয়াং ঘুমিয়ে গেলে সে বিছানা থেকে উঠে যাচ্ছিল, তখনই সে তার জামা টেনে ধরে বলে সে তাকে কোথাও যেতে দেবে না। লিয়াং বাথরুমে যেতে চাইছিল, কিন্তু সে তাকে বাথরুমেও যেতে দেয় না আর সারা রাত তাকে এভাবেই টেনে ধরে রাখে। আজ রানীমার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে অনেক মেহমানদেরকে দাওয়াত করা হয়েছিল। তাদের সবার সামনে প্রিন্সেস হিসেবে লিয়াং তার সামনে নিজের হাতে ইট ভেঙে দেখাবে। এখন সে এক আঘাতে ইট ভেঙে ফেলে, যেটা দেখে সকলেই তালি বাজাচ্ছিল। এরপরে সে অন্য কৌশল দেখাতে যাচ্ছিল। তখনই রানীমা বলে এসব দেখতে দেখতে সে বোরিং হয়ে গিয়েছে, যদি সে অন্য কিছু জানে তাহলে তাকে সেটা করে দেখাতে। তখন রানীমা তার গলায় একটা গোল চাকতি ঝুলিয়ে দেয়, যার উপরে সব সৈন্যরা তীর ছুড়বে। রানীমা এটা ইচ্ছে করেই করছিল। লিয়াং তো ভীষণ ভয় পেয়েছিল। এসব আটকানোর জন্য রাজা উঠে রানীমাকে বলে দেয় যে তারা তাকে মিথ্যে বলেছে, এই মেয়ে প্রিন্সেস জিয়াং নয়। রানীমা লিয়াং এর পরিচয় জানতে চায়। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে সবার সামনে ঢং করে বলে সে প্রিন্সেস নয়, কিন্তু রাজা এবং সে একে অপরকে ভালোবাসে। তার পেটে রাজার সন্তান রয়েছে। রাজা তাকে এরকম কিছুই শিখিয়ে দেয়নি, কিন্তু পরিস্থিতি ঠিক করার জন্য সেও রানীকে বলে দেয় তাদের দুজনকে যেন একসঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়, কারণ তারা দুজন একে অন্যকে ভালোবাসে। রানীমা তাদের সম্পর্ককে মেনে নেয়, কিন্তু তার শর্ত ছিল লিয়াংকে এখন থেকে রানীর মতো হয়ে চলতে হবে। এইসব শেষে লিয়াং মনে করছিল তার কাজ শেষ, কিন্তু রাজা বলে সে কি আরো 2 মাস তার রানী হয়ে থাকতে পারবে। এবার তো সে একদমই রাজি হচ্ছিল না। তখনই তার মোবাইলে একটা কল আসে এবং তাকে বলা হয় এই মাসে তার কত টাকা বিল বাকি আছে। তার কাছে তো কোনো টাকা ছিল না। এখন সে ওয়াংকে বলে সে তার কথায় রাজি, যদি সে তার প্রতি মাসের সব বিল এবং বাড়ি ভাড়া পরিশোধ করে। রাজা তো এমনিতেই অনেক বড় লোক ছিল, তাই সে খুব সহজেই রাজি হয়ে যায়। এখন তারা দুজন প্রাসাদে ফিরে দেখতে পায় সেখানে আগুন লেগেছিল, যেটা নেভাতে গিয়ে একজন সার্ভেন্টের হাত পুড়ে গিয়েছে। লিয়াং তার হাতে মলম লাগিয়ে দেয় আর এই মলমটাকে দিয়ে বলে 2 সপ্তাহ 2 বেলা করে এটা ক্ষতস্থানে লাগাতে। সে তাকে লাইটারও দেয়, যেটা দিয়ে সে খুব সহজেই আগুন জ্বালাতে পারবে। এসব জিনিস দেখে তো তারা অনেক অবাক হচ্ছিল, কারণ সেই সময় এসব কিছু আবিষ্কার হয়নি। তাদের ঘরের সামনে আগুন জ্বালানোর প্ল্যান রানীমার ছিল। সেই সার্ভেন্ট এসে রানীমাকে লিয়াং এর দেওয়া লাইটার দেখায়, যেটা দেখে রানীমাও অনেক অবাক হয়ে যায়। এই ধরনের জিনিস তারা কখনো দেখেনি, এজন্য তাদের সন্দেহ হচ্ছিল লিয়াং কোনো ডাইনি কিনা। এখন রাজা 2 দুনিয়ার আরামায়েশ উপভোগ করছিল। আধুনিক দুনিয়ার চিপস এবং অন্যান্য খাবার তার অনেক প্রিয় হয়ে উঠেছিল। তেমনি সে তার ঘর পরিষ্কার করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে খুব সহজেই ময়লা পরিষ্কার করছিল। তার এসব কাজের জন্য সে লিয়াংকে সোনার একটা বড় টুকরা দেয় আর সে একদম হাই স্পিডে কাজ করতে শুরু করে। রাতে সে একটা জায়গায় যাচ্ছিল, তখনই তাকে সব সার্ভেন্ট গুলো ইয়োর ম্যাজেস্টি বলে সম্মান জানাচ্ছিল, কিন্তু সে তাদেরকে শিখিয়ে দেয় এখন থেকে তার সঙ্গে দেখা হলে সে যেন তাদেরকে হাই বলে আর অন্ধকারে যেন তারা এই লাইটার ব্যবহার করে। সে তাদেরকে টর্চ লাইট জ্বালানো এবং নেভানো শিখিয়ে দিচ্ছিল। তখনই সেখানে রাজজ্যোতিষী যে একজন ওঝাও ছিল সে চলে আসে। সে বলে আমি এই প্যালেসের ডাইনি এবং ভূতের গন্ধ পাচ্ছি। তখনকার সময়ে এই ধরনের কুসংস্কার সবাই বিশ্বাস করত। সে সবার সামনে বলে লিয়াং একটা ডাইনি। তার কাছে থাকা সব আধুনিক যন্ত্রপাতি এবং ক্রিম সামনে হাজির করা হয় এবং তারা এটাকে শয়তানি জাদু করার জিনিসপত্র বলতে থাকে। তাকে সবার সামনে ফাঁসি দেওয়ার জন্য দাঁড় করানো হয়। রানীমা এবং তারা সবাই মিলে তাকে ডাইনি বলে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তখনই সেখানে ওয়াং এসে দড়ি কেটে তাকে বাঁচিয়ে নেয়। সে একটা ডাইনিকে বাঁচাচ্ছে জন্য রানীমা তার উপরে অনেক রেগে যায়, কিন্তু রাজা বলে তার স্ত্রী নির্দোষ, সে কোনো ডাইনি নয়। সেখানে অনেক বড় সড়ো একটা
একটা গ্যাঞ্জাম বেঁধে যায়। এটাকে থামানোর জন্য লিয়াং বলে সে কোনো ডাইনি নয়, বরং সে একটা পরী। রানীমা তাকে এটার প্রমাণ দিতে বলে। সে বলে আমার পাওয়ার আমি রেখে এসেছি, পাওয়ার ফিরে পাওয়ার জন্য আমার কিছু সময়ের দরকার। রানীমা তাকে 30 মিনিটের সময় দেয়। ওয়াং তার দরজার চাবি দিয়ে তাকে জলদি ফিরে আসতে বলে। সে দৌড়ে সেখানে চলে যায়। তারা সবাই মিলে লিয়াং এর জন্য অপেক্ষা করছিল। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছিল, কিন্তু তখনও লিয়াং ফিরে আসেনি। এটা দেখে তারা মনে মনে খুশি হয়, কারণ সে যদি ফিরে না আসে তাহলে নতুন রানী হবে ফেই। কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে দিয়ে লিয়াং পরি সেজে হাজির হয়। তার এসব অদ্ভুত যন্ত্রপাতি দেখে প্রথমে তারা বিশ্বাস করছিল না, কিন্তু তখনই সে একটা প্রজেক্টর চালিয়ে সেখানে তাদের দেবীর মতো সেজে নিজেকে হাজির করে। এটা দেখে তারা সবাই বিশ্বাস করে যে সে একটা পরি, কিন্তু তারা জানতো না যে এগুলো ভিডিও। তার কাছে থাকা রেডিও চালিয়ে দিলে সেই ভিডিওর মধ্যে থেকে দেবী সেজে থাকা একটা মেয়ে বলতে থাকে লিয়াং হলো তাদের রাজ্যের পরি। সে তাকে পৃথিবীতে পাঠিয়েছে তাদের রাজ্যের উপকারের জন্য। যদি তারা পরীর কথা শুনে চলে তাহলে তাদের জীবন সুখে পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু তারা যদি পরীকে অমান্য করে তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই সহ সেই জ্যোতিষীও এই সব কিছু বিশ্বাস করে। সে ওয়াংকে বলে এখন থেকে তাদের দুজনকে একসঙ্গে জীবন কাটাতে হবে, তারা দুজন একে অন্যের জন্যই সৃষ্টি হয়েছে। ফেই এটা বিশ্বাস করে, কিন্তু রানীমা তখনও তাকে পুরোপুরি বিশ্বাস করছিল না। সে বুঝতে পারছিল এটাও নিশ্চয়ই তার কোনো চাল হবে। সবাইকে বোকা বানানো শেষে তারা খুশি খুশি বাড়িতে ফিরে আসে। ওয়াং তাকে আবারও 2 মাস রানী সেজে থাকতে বলে, কিন্তু লিয়াং এতে রাজি ছিল না। তাকে রাজি করানোর জন্য সে লিয়াংকে এখন থেকে বাহিরে যাবার অনুমতি দিয়ে দেয়, অর্থাৎ তাকে মেইন দরজার তালার চাবি দিয়ে দেয়। এতে তো সে খুশি হয়ে যায়। তখনই লিয়াং এর কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে। সে তাকে বলছিল তাদের স্কুলের 15তম অ্যানিভার্সিটিতে সে এবং তার গার্লফ্রেন্ড লিন্ডা যাবে। সেখানে যেন লিয়াং না আসে, তাহলে তার অনেক লজ্জাবোধ হতে পারে। লিয়াং রেগে বলে সে যাবে না, আর কল কেটে দেয়। তাদের গ্রুপ চ্যাটের ভেতরে নিজের বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের একসঙ্গে ছবি দেখে তো সে ভীষণ রেগে যায়। ওয়াং জিজ্ঞাসা করে সে এত রেগে কেন যাচ্ছে। তখনই তার সামনে মডেল ওয়াং এর ছবি দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে রাজাকে আধুনিক দুনিয়ার মানুষের মতো পোশাক পরিয়ে পুরো শহর ঘুরিয়ে দেখায়। এরপরে তাকে একটা শপিং মলে নিয়ে গিয়ে অনেক রকমের পোশাক পরিয়ে দেখতে থাকে। ফাইনালি তার একটা পোশাক পছন্দ হয়ে যায়, যেটা পরে তাকে একদম মডেল ওয়াং এর মতো দেখাচ্ছিল। এরপরে তারা দুজন মিলে গাড়িতে করে স্কুলের পার্টিতে যাচ্ছিল। লিয়াং গাড়িতে বসে তাকে সবকিছু শিখিয়ে দিচ্ছিল যে সে পার্টিতে গিয়ে সবার সামনে কি কি বলবে। সে বলবে আমি মিস্টার ওয়াং ঝেং, আমি একজন মডেল এবং আমি লিয়াংকে ভালোবাসি, তাকে আমি খুব দ্রুতই বিয়ে করতে চলেছি। সে তার ডায়লগ শিখে যাবার পরে তারা দুজনেই সেই হোটেলের সামনে চলে আসে, কিন্তু এখানে এসে ওয়াং বমি করে দেয়, কারণ তার গাড়িতে ওঠার অভ্যাস নেই। তার জামা কাপড় নষ্ট হয়ে যায়, এমনকি সে অসুস্থ বোধ করছিল। এজন্য লিয়াং আর কোনো উপায় না পেয়ে তাকে এখানে অপেক্ষা করতে বলে চলে যায়। হোটেলের ভেতরে অনেক জাঁকজমকপূর্ণ পার্টি হচ্ছিল। এখানে লিয়াং এর স্কুল লাইফের অনেক বন্ধু বান্ধবীরা এসেছিল। লিয়াং এর এক্স বয়ফ্রেন্ড আর তার বান্ধবী একসঙ্গে এসেছিল। এটা দেখে তার গা জ্বলে যাচ্ছিল। তখনই তার কাছে ফেং নামের একটা ছেলে আসে, যে স্কুল লাইফ থেকে তাকে পছন্দ করত। সে ইচ্ছে করে লিয়াং এর কাছাকাছি আসার চেষ্টা করছিল আর বলছিল যেহেতু সেও এখন সিঙ্গেল এবং লিয়াংও সিঙ্গেল, তাই তাদের দুজনের একসঙ্গে মিঙ্গেল হয়ে যাওয়া উচিত। তাদের দুজনকে একসঙ্গে দেখে সেখানে লিয়াং এর বান্ধবী তাকে অপমান করার জন্য চলে আসে, যে কিনা তার বয়ফ্রেন্ড কেও ছিনিয়ে নিয়েছে। এখন সে তার বয়ফ্রেন্ড এবং বাকি সবাইকে ডেকে বলে লিয়াং এবং ফেং একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এটা শুনে তো আশেপাশের সবাই হাসাহাসি করছিল, কারণ তারা সবাই জানতো ফেং ভালো ছেলে নয়। এসব কারণে লিয়াং অনেক লজ্জা পায় আর সেখানে থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হোটেলের স্টাফরা এসে খবর দেয় মিস্টার ওয়াং তাদের হোটেলে এসেছেন। তখনই সেখানে ওয়াং প্রবেশ করে আর লিয়াং এর দিকেই যাচ্ছিল। এটা দেখে লিয়াং আবারও তার উপরে ক্রাশ খেয়ে যায়। লিন্ডা একটু ভাব দেখিয়ে মিস্টার ওয়াং এর কাছে যায়, কিন্তু সে তাকে একদমই পাত্তা না দিয়ে লিয়াং এর পাশে গিয়ে দাঁড়ায়। লিয়াং থেকে আস্তে আস্তে জিজ্ঞাসা করে এই পোশাক সে কোথায় পেল। সে বলে আমাকে এটা সিকিউরিটি গার্ড দিয়েছে। যাই হোক, এখন পরিস্থিতি সামলানোর জন্য ওয়াং তার মুখস্থ করা সবগুলো ডায়লগ গড়গড় করে বলে যাচ্ছিল। এখন সে লিয়াংকে সবার সামনে প্রপোজ করে। এটা দেখে লিয়াং এর বান্ধবী আর তার এক্স বয়ফ্রেন্ডের অনেক হিংসে হচ্ছিল, আর সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। পার্টি শেষ করে তারা দুজন বাড়ি ফিরছিল। তখন লিয়াং তাকে বলে তুমি অনেক সুন্দর অভিনয় করেছো, একদম সময় মতো চলে এসেছিলে। তাদের চেহারা একদম দেখার মতো ছিল। ওয়াং বলে তুমি তো আগে আমাকে অনেক সাহায্য করেছো, তাই এবার তোমাকে না হয় আমি একটু সাহায্য করলাম। লিয়াং তাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। এত সুন্দর আধুনিক জায়গা দেখে ওয়াং শুধু অবাকই হচ্ছিল। সে আসলে তাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছিল। লিয়াং তাকে এক ধরনের খাবার খেতে দেয় আর বলে এটা আমার প্রিয় খাবার, যদিও এটার গন্ধ একটু বাজে, কিন্তু খেতে অনেক
সুস্বাদু। প্রথমে তো সে ভাব নিয়ে বলছিল আমি কখনো এই ধরনের খাবার খাই না, কিন্তু এরপরে সেই আবার একের পর এক বাটি ভর্তি খাবার খেয়ে খেয়ে সাবার করে ফেলে। এরপরে তারা বাচ্চাদের মতো বিভিন্ন ধরনের গেম খেলে। ওয়াং তাকে অনেক শপিং করে দেয়, আর এরপরে তারা দুজন খুশি খুশি বাড়ি ফিরে আসে। এদিকে যুদ্ধ শেষ করে সেনাপতি সা রাজ্যে ফিরে আসে। তাকে দেখে তো সবাই একটার পর একটা অভিযোগ জানাতে শুরু করে, আর সেনাপতি বলে আমি সবকিছু ঠিক করে দেব, চিন্তা করো না। রাতে সে তার ঘরে ফিরে একটা সিক্রেট বাক্স থেকে রিমোট বের করে। রিমোটে টিপ দেওয়া মাত্রই সেখানে একটা দরজা খুলে যায়, কিন্তু দরজার পেছনে দেওয়াল ছাড়া আর কোনো কিছুই ছিল না, যেটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। এরপরে সে গিয়ে রানীমায়ের সঙ্গে দেখা করে। তিনি তাকে লিয়াং এর স্ত্রীর ব্যাপারে সবকিছু খুলে বলেন, আর বলেন ওই মেয়েটা একটা ডাইনি, তার কাছে অদ্ভুত সব জিনিসপত্র আছে, সে যেন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখে। সেনাপতি সা এই ব্যাপারটা দেখবে বলে চলে যাচ্ছিল, তখনই পেছনে থেকে প্রিন্সেস ফেই তার কাছে আসে এবং তাকে একটা লাইটার দিয়ে বলে এটা ওই মেয়ের একটা জাদু অস্ত্র। সেনাপতি যখন লাইটার তার হাত থেকে নেয় তখন তাদের দুজনের হাতে টাচ হয়ে যায়, আর তারা দুজনেই ভীষণ লজ্জা পেয়ে যায়। এত পরিমাণে লজ্জা পায় যে তারা একে অন্যের দিকে তাকিয়ে ভালোভাবে কথাই বলতে পারছিল না। লিয়াং তার আধুনিক যন্ত্রে করে ঘুরে বেড়াচ্ছিল, তখনই সেনাপতি তাকে ধরে ফেলে আর একটা লাইটার দেখিয়ে বলে এটা কি তোমার? সে বলে হ্যাঁ এটা আমার, আর এটা দিয়ে আমি চাইলে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারি। সেনাপতি তখন এই লাইটারের সাহায্যে তার সামনে একটা সিগারেট ধরায়। লিয়াং তখন অবাক হয়ে বলে তুমিও কি তাহলে আসল দুনিয়া থেকে এসেছো? সেনাপতি তার আসল পরিচয় দেয়। তখন লিয়াং বলে ওঠে তার মানে তো আপনি আমার বস, আপনি যে ডিপার্টমেন্টের হেড, আমি সেই ডিপার্টমেন্টে কাজ করতাম। তখন মিস্টার সা তাকে জিজ্ঞাসা করে সে কি তাদের ডিপার্টমেন্টে এরকম দেখতে টাইম মেশিন দেখেছিল। লিয়াং জানায় সে কোনো টাইম মেশিনে করে এখানে আসেনি। সে যখন বাথটাবে গোসল করছিল তখন হঠাৎ তার বাড়ির দেওয়াল ভেঙে যায় আর সে এখানে চলে আসে। তখন মিস্টার সা তার বাঁধন খুলে দেয় এবং তাকে আধুনিক দুনিয়ায় নিয়ে যেতে বলে। লিয়াং তাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। তখন জেনারেল সা একটা সবুজ গাছের টপ খুঁজে পায়, যেটা দেখে সে বলে এইটাই হলো টাইম মেশিন। এখন সে লিয়াং এর হাতের বাঁধন খুলে দিচ্ছিল, যেটা দেখে ওয়াং ভুল বোঝে আর তাকে ধাক্কা মারে। এর কারণে তার হাতে থাকা টাইম মেশিন পড়ে নষ্ট হয়ে যায়। তখন চারিদিকের আবহাওয়া খারাপ করতে শুরু করে। ওয়াং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। মিস্টার সা তাদের দুজনকেই জানায় একদিন সে এই টাইম মেশিন তৈরি করেছিল আর এটার মাধ্যমে ভুল করে তাদের রাজ্যে পৌঁছে গিয়েছিল। তখন থেকেই সে তাদের রাজ্যের সেনাপতি হিসেবে থেকে গিয়েছে। ওয়াং তাকে জিজ্ঞাসা করে তুমি তো এখানে একজন ব্যবসায়ী ছিলে, তাহলে আমাদের রাজ্যে গিয়ে প্রতিটা যুদ্ধ কিভাবে জিতে আসো? আর তুমি নাকি তাদেরকে কুংফু দেখাও, সেটা কোথায় শিখেছো? মিস্টার সা তাদেরকে একটা সিক্রেট বলে। সে তার সামনে নাচতে শুরু করে, যেটা দেখে লিয়াংও কিছুটা নেচে নেয়। এমন সার্কাসের মতো নাচ দেখানোর পরে সে বলে এই নাচ দেখিয়েই সে তাদেরকে কুংফু বলে ভয় দেখায়। আর সব রাজ্যের মানুষেরা এত বোকা যে এই কুংফু দেখেই তারা ভয়ে স্যারেন্ডার করে ফেলে। তাকে তো কোনো লড়াই করতেই হয় না। লিয়াং তাকে জিজ্ঞাসা করে সে তো অনেক বড় লোক, একটা কোম্পানির হেড, তাহলে তাদের রাজ্যে যাওয়ার পরেও সে কেন সেখানে থেকে গিয়েছে, নিজের দুনিয়ায় ফিরে কেন আসেনি? মিস্টার সা বলে এটা আমার একটা সিক্রেট। লিয়াং তখন বিষয়টা বুঝতে পারে আর বলে নিশ্চয়ই আপনি কোনো মেয়েকে পছন্দ করেন তাই না, তার জন্যই আপনি এখানে থেকে গিয়েছেন। এটা শুনে তিনি চুপ হয়ে যান। এরপরে তারা সবাই মিলে ট্রুথ অর ডেয়ার গেম খেলতে শুরু করে। মিস্টার সা তাকে জিজ্ঞাসা করে ট্রুথ নাকি ডেয়ার। ওয়াং বলে ট্রুথ। তখন সে জিজ্ঞাসা করে তোমার মনের মধ্যে কি কেউ আছে? সে বলে হ্যাঁ। সে জিজ্ঞাসা করে কে সে, কিন্তু ওয়াং বলে একটা মাত্র প্রশ্ন করার কথা ছিল, এটার উত্তর সে দেবে না। আবারও বোতল ঘোরানো হয় আর এবার বোতল মিস্টার সায়ের দিকে যায়। লিয়াং তাকে জিজ্ঞাসা করে ট্রুথ নাকি ডেয়ার। সে ট্রুথ নেয়। এবার লিয়াং তাকে জিজ্ঞাসা করে আপনার ক্রাশ কে? সে বলে প্রিন্সেস ফেই। সে দেখতে অনেক সুন্দরী আর অনেক ভদ্র। তাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিনই তাকে ভালোবেসে ফেলেছিলাম। এরপর থেকে তাদের দুজনের অনেকবার দেখা হয়েছিল। যতবারই তাদের দেখা হয়েছে ততবারই সে প্রিন্সেস ফেয়ের হাত ভুলবশত ধরে ফেলেছে। এই সময় তারা দুজনেই অনেক লজ্জা পেত, কিন্তু সে কখনো প্রিন্সেসকে তার মনের কথা বলতে পারেনি। তাদের দুজনের কাহিনী শুনে তো তারা দুজন অনেক অবাক হচ্ছিল। লিয়াং এবার বোতল ঘোরালে আবারও বোতলটা মিস্টার সায়ের দিকে যায়। এবার তাকে বাধ্য হয়েই ডেয়ার নিতে হয়। লিয়াংও সুযোগ বুঝে তাকে এমন একটা ডেয়ার দেয় যে সে কল্পনাও করতে পারেনি। এদিকে প্রিন্সেস ফেইকে দেখি সে রাতে একা একা একটা গাছের নিচে দাঁড়িয়ে সেনাপতি সায়ের কথাই ভাবছিল। তখনই সেখানে মিস্টার সা চলে আসে এবং তাকে একটা লাভ টোকেন দিয়ে দেয়। এটা দেওয়ার সময় তাদের হাত টাচ হলে তারা দুজন আবারও লজ্জা পেয়ে যায়। যেহেতু এটা সেনাপতির ডেয়ার ছিল, এজন্য সে জোর করে তার হাতে টোকেনটা দিয়ে চলে যায়। তারা দুজন আড়াল থেকেই সবকিছু দেখছিল আর লিয়াং প্রিন্সেস ফেয়ের হাব ভাব দেখে বুঝতে পারছিল সেও মিস্টার সাকে পছন্দ করে। পরদিন সকালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। প্রিন্সেস জিয়াং ফিরে আসে। সে ছিল অনেক মোটা এবং অনেক বেশি শক্তিশালী। সে একাই 10-12টা ছেলে মানুষকে মেরে সাইজ করে ফেলতে পারে। রানীমা তাকে দেখে খুশি হয়। রানীমা তার সঙ্গে কথা বলছিল আর সে সমানে খেয়েই যাচ্ছিল। সে জিজ্ঞাসা করে রাজা ওয়াং এর সঙ্গে তার কখন বিয়ে দেওয়া হবে, সে তাকে বিয়ে করতে এসেছে। তখন রানীমা এবং প্রিন্সেস ফেই তাকে সব ঘটনা খুলে বলে। এটা শুনে সে বলে আমি থাকতে আমার
রাজাকে কেউ কেড়ে নিতে পারবে না। সে যখন ওয়াং এর ঘরে যায় তখন সেনাপতি সাকে দেখে ক্রাশ খেয়ে যায়। সে তার বডি চেক করে বলে, তুমি দেখতেও হ্যান্ডসাম আর স্ট্রং, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তখনই সেখানে রাজা ওয়াং চলে আসে। তাকে দেখে জিয়াং বলে, আমি ভেবেছিলাম রাজা আরো সুন্দর হবে, কিন্তু তোমাকে আমার খুব একটা পছন্দ হচ্ছে না। লিয়াং তাকে দেখেই বুঝতে পারে যে এটাই হলো প্রিন্সেস জিয়াং। তাকে দেখা মাত্রই জিয়াং তাকে মারতে চায় আর ডাইনি বলে সম্বোধন করে, কিন্তু ওয়াং তাকে বলে, তোমার সাহস কি করে হলো আমার রানীর গায়ে হাত তোলার। জিয়াং তাকে ওয়ার্নিং দিয়ে বলে, আমাকে বিয়ে করো আর এই মেয়েটাকে তালাক দাও, তা না হলে আমি আমার রাজ্য থেকে 1000 সৈনিক নিয়ে এসে তোমার রাজ্যে অ্যাটাক করে দেব। লিয়াং মনে করিয়ে দেয় তারা এখন বিবাহিত। তখন প্রিন্সেস জিয়াং মিস্টার সাইয়ের দিকে তাকিয়ে বলে, যদি তুমি বিবাহিত না হয়ে থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। সেনাপতি তাকে ইগনোর করার চেষ্টা করছিল, কিন্তু প্রিন্সেস বলে, আমাকে পুরো প্রাসাদটা ঘুরে দেখাও। তখন তার আর কিছুই করার থাকে না, তাকে প্রিন্সেসের সঙ্গে যেতে হয়। জিয়াং, ফেই আর সেনাপতি মিলে মার্কেট করছিল। মেয়ে মানুষের সঙ্গে মার্কেটে গেলে যা হয় আর কি। সেনাপতির হাতে এক গাদা ব্যাগপত্র ধরিয়ে দেওয়া হয়, এটার ভার সে সহ্য করতে না পেরে পড়ে যায়। ফেই তাকে বাক্সগুলো তুলতে সাহায্য করছিল, তখনই তাদের হাত টাচ হয়ে যায় আর তারা দুজন আবারও লজ্জা পেয়ে যায়। এবার সেনাপতি সাহস করে তার কাছে যাচ্ছিল, কিন্তু তখনই কাবাবে হাড্ডির মতো জিয়াং তাদের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার ব্রেসলেটটা ভেঙে ফেললে? ফেই বলে, আমি আপনাকে আরো অনেকগুলো কিনে দেব। কিন্তু জিয়াং বলে, কোনো ব্যাপার না, তার মতো হ্যান্ডসাম ছেলের হাত থেকে এটা ভেঙেছে জন্য আমি মাফ করে দিলাম। এটা শুনে তো ফেই এর অনেক হিংসে হচ্ছিল। এরপরে তারা সবাই মিলে খাওয়ার জন্য একটা হোটেলে যায়। জেনারেল সা হোটেল বিল দিতে যায়, ঠিক তখনই কিছু মাতাল লোক এসে ফেইকে ডিস্টার্ব করতে শুরু করে। সা তার কাছে যায় এবং লোকগুলোকে সেখানে থেকে চলে যেতে বলে। জিয়াং তাদেরকে ধোলাই দিতে চাইছিল, কিন্তু ফেই তাকে বাধা দিয়ে বলে, জেনারেল সা অনেক ভালো কুম্ফু পারে, তাকে এটা ডিল করতে দিন। সা তখন আর কোনো উপায় না পেয়ে নিজের কুম্ফু কৌশল অর্থাৎ অদ্ভুত নাচ দেখাতে শুরু করে, যেটা দেখে আশেপাশের সবাই অবাক হয়ে যায় আর সেই লোকটা জ্ঞান হারিয়ে পড়ে যায়। জিয়াং তো এমন অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে একদম অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এমন জিনিস সে আর আগে কখনো দেখেনি। যদি সে বিয়ে করে তাহলে এই ছেলেটাকেই করবে। এজন্য সে রানীমায়ের কাছে গিয়ে প্রস্তাব দেয় এবং বলে, রাজা যেহেতু তাকে পছন্দ করে না আর সে বিয়ে করে নিয়েছে, এজন্য সে জেনারেল সাকে নিজের সঙ্গে করে নিয়ে যাবে, সে তাকে বিয়ে করতে চায়। প্রিন্সেস ফেই তার এই কথায় রাজি হচ্ছিল না, কিন্তু রানীমা রাজি হয়ে যায় এবং বলে, তুমি জেনারেল সাকে নিয়ে যেতে পারো। এটা শুনে তো ফেইয়ের মন খারাপ হয়ে যায়। রাতে তারা তিনজন একসঙ্গে বসে ড্রিঙ্কস করছিল আর মিস্টার সা দুঃখ করে বলছিল, সে যদি প্রিন্সেস জিয়াং এর সঙ্গে চলে যায় তাহলে ফেইয়ের কি হবে। এসব বলতে বলতে সে ওখানে থেকে উঠে চলে যায় আর লিয়াং রাজাকে বলে, আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা বলে সে ঘুমিয়ে পড়ে আর সে তাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ঠিক তখনই তাদের দুজনের মাঝখানে থাকা পর্দাটা খসে পড়ে আর লিয়াং ঘুমের মধ্যে আজে বাজে বকবক করতে থাকে আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন সকালে প্রিন্সেস জিয়াং মাউন্টেনে ঘুরতে যেতে চাইছিল, তবে রানীমা তার সঙ্গে মিস্টার সাকে পাঠায় না, বরং লিয়াংকে তার সঙ্গে যেতে বলে। এটা শুনে তো জেনারেল এবং ফেই একটু খুশি হয়ে যায়। ওয়াং তাকে গাড়িতে তুলে দেয় আর এরপরে তারা সবাই তাদেরকে বিদায় জানায়। যখন তারা জঙ্গলের পথ দিয়ে মাউন্টেনে যাচ্ছিল তখনই পথে তাদের উপরে ডাকাত হামলা করে দেয়। আজ প্রিন্সেস ফেই অনেক খুশি ছিল। এটা দেখে তার সার্ভেন্ট তাকে জিজ্ঞাসা করে, জেনারেল সায়ের সঙ্গে জিয়াং এর বিয়ের কথা শোনার পর থেকে আপনার মন অনেক খারাপ ছিল, তাহলে আজ আপনি এত খুশি কেন? সে বলে, কারণ প্রিন্সেস জিয়াং আর ফিরে আসবে না। এত সময় পার হয়ে যাওয়ার পরেও তারা ফিরে আসছিল না, এজন্য রাজার অনেক চিন্তা হচ্ছিল। এদিকে তাদের দুজনকে একটা ঘরে বেঁধে রাখা হয়েছিল এবং বন্দি করে রাখা হয়েছিল। তখনই দুইজন লোক ঘরে প্রবেশ করে আর বলে, তাদেরকে মারার জন্য টাকা দেওয়া হয়েছে। প্রথমে সেই মুটকিটাকে মারবে আর এরপরে চিকনাটাকে মারবে। এত বড় তরোয়াল দেখে তো তারা দুজনে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। তারা লোকগুলোকে বুঝিয়ে বলে যেন তারা তাদেরকে না মারে, কিন্তু সেই লোকগুলো তাদের কোনো কথাই শোনে না এবং আপাতত মুখের মধ্যে রুমাল গুজে দিয়ে সেখানে থেকে চলে যায়। ওয়াংকে তার সার্ভেন্ট এসে খবর দেয় লিয়াং কোথায় আছে তা সে জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে রাজা সেখানে বেরিয়ে পড়ে। রানীমা যখন এই ব্যাপারে জানতে পারে তখন তিনি বলেন, ওয়াংকে যেতে দাও। এমনিতেও যখন সে ওই গ্রামে পৌঁছাবে তখন তাদের মৃত অবস্থায় দেখতে পাবে। রাজা এবং তার লোকেরা মিলে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পায় না। এজন্য ওয়াং এর মন ভীষণ খারাপ হয়ে যায়। সে বসে বসে ভাবতে থাকে লিয়াং এখন কোথায় আছে, কেমন আছে। কিন্তু লিয়াংকে দেখে মনে হচ্ছিল সে ভালোই আছে, তাকে বউ সাজানো হচ্ছিল। গ্রামের সব লোকেরা খাওয়া দাওয়া এবং আনন্দ করছিল। অন্যদিকে প্রিন্সেস ফেই বেশ আনন্দে ছিল। তার সঙ্গে জেনারেল সা দেখা করতে আসে এবং লিয়াং এর নিখোঁজ হওয়ার ব্যাপারে কথা বলে। তখন ফেই বলে তারা দুজন আর কখনো ফিরে আসবে না। মিস্টার সা বুঝতে পারে ফেই নিশ্চয়ই এই সব কিছু ষড়যন্ত্রের ব্যাপারে জানে। সে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাও করে, কিন্তু ফেই তাকে কিছু বলে না। তখন সে রাগ করে তার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। লিয়াংকে বউ সাজানোর পরে ঘরে নিয়ে
আসা হয়, যেখানে তার অসুস্থ হবু স্বামীকে রাখা ছিল। সে ছিল এই গ্রামের প্রধানের ছেলে। ছেলেটা অনেক অসুস্থ ছিল, তারা মনে করছিল ছেলেটি হয়তো আর 1-2 দিন বাঁচবে, এজন্যই তাকে বিয়ে দেওয়া হয়েছে। সুযোগ বুঝে লিয়াং সেই মেয়েটির মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়, আর এরপরে ছেলেটির কপালে হাত দিয়ে সে বুঝতে পারে তার তো জ্বর হয়েছে। তখন সে ব্যাগ থেকে জ্বরের 2টা ট্যাবলেট বের করে ছেলেটিকে খাইয়ে দেয়, আর এরপরে মুখে রুমাল বেঁধে জিয়াং এর রুমে গিয়ে তার বাঁধন খুলে দেয়। তারা দুজন গভীর রাতে চুপি চুপি সেখানে থেকে পালাতে থাকে। ফেয়ের মন খারাপ ছিল, কারণ জেনারেল সা তার উপরে রেগে আছে। তখনই সে খেয়াল করে সা তাকে যেই লাভ টোকেন দিয়েছিল সেই ব্যাগের ভেতরে একটা চিঠি লেখা আছে। চিরকুটে লেখা ছিল, প্রিন্সেস ফেই আমার দেখা সবচেয়ে দয়ালু এবং সুন্দর মনের মেয়ে। তার মন একদম চাঁদের আলোর মতো স্বচ্ছ। এটা পড়ে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর ঠিক করে সে জেনারেল সায়ের সঙ্গে গিয়ে দেখা করবে। জেনারেল সা যখন তার বাড়ি থেকে বের হয় তখন ফেই তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সে তাকে ইগনোর করছিল। এটা দেখে ফেয়ের আর সহ্য হয় না। সে বলে দেয় যে সে জানে লিয়াং এবং জিয়াং কোথায় আছে। এদিকে তারা দুজন যখন পালাচ্ছিল ঠিক তখনই সেখানে বেঁধে রাখা কুকুর লিয়াংকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরের এত ডাকাডাকি শুনে গ্রামের সবাই জেগে যায় এবং তাদেরকে ধরে ফেলে। গ্রামের মাতব্বর সেখানে আসে আর তাদের দুজনকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই সেখানে রাজা পৌঁছে যায় আর বলে, আমার রানীকে মারার সাহস তোমাদেরকে কে দিয়েছে? গ্রাম প্রধান তাকে জিজ্ঞাসা করে, আপনি রাজা আর সে রানী? তারা বলে হ্যাঁ। তখন তিনি হাসতে শুরু করেন আর তিনি মনে করেন ওয়াং আসল রাজা নয়, সে রাজা সেজে সে এখানে নাটক করছে, এজন্য সে তাদের উপরে হামলা করতে যাবে। ঠিক তখনই একজন এসে খবর দেয় মাতব্বরের ছেলের জ্ঞান ফিরে এসেছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে নিজের ছেলেকে গিয়ে দেখেন। তার ছেলে এখন কিছুটা সুস্থ বোধ করছিল। তার ছেলে অনেক দিন থেকে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এতদিন পরে তার ছেলের জ্ঞান ফিরে আসতে দেখে তিনি অনেক খুশি হয়ে যান। লিয়াং বলে তার ছেলের তেমন সিরিয়াস কোনো অসুখ হয়নি, তার শুধুমাত্র জ্বর হয়েছে। জমিদার বলে তারা অনেক দিন ধরে তার ছেলের চিকিৎসা করাচ্ছে এবং অনেক কবিরাজ দেখিয়েছে, তবুও তাকে সারাতে পারেনি। লিয়াং বলে তাকে ভুল ঔষধ খাওয়ালে তো সে অসুস্থ হবেই, সে নিজে এখানে থেকে ছেলেটার চিকিৎসা করতে চায় আর এর বদলে জমিদার তাদেরকে ছেড়ে দেবে। ওয়াং এর তার জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু লিয়াং তাকে চিন্তা করতে বারণ করে। তার বাবা এক সময় গ্রামের ডাক্তারি করত, এজন্য সে অনেক ঔষধের ব্যাপারে জানে। সে ছেলেটাকে ঠিক সুস্থ করে তুলবে। ওয়াংও তার সঙ্গেই থাকতে চায়। রানীমা যখন জানতে পারে ফেই সেনাপতিকে সবকিছু বলে দিয়েছে তখন তিনি অনেক রেগে যান আর বলেন, তুমি আমাকে হতাশ করেছো। এটাই সুযোগ ছিল লিয়াংকে মেরে ফেলার, কিন্তু সেই সুযোগটাও আমরা হারিয়ে ফেললাম। তুমি কি রানী হতে চাও না? ফেই তার আন্টির কাছে ক্ষমা চায় আর বলে সে আর রাজসিংহাসনের জন্য লড়াই করতে চায় না, সে ক্লান্ত। এটা শুনে রানীমা তার উপরে রেগে যায় এবং তাকে এখানে থেকে চলে যেতে বলে। বাহিরে বসে ফেই যখন কান্নাকাটি করছিল তখনই তার পাশে দিয়ে একটা ক্লিনিং রোবট যাচ্ছিল। তখন সে এই রোবটের পিছু করে আর পিছু করতে করতে ফেই অন্যরকম একটা ঘরের ভেতরে চলে আসে। এটা লিয়াং এর বাড়ি ছিল, এমন বাড়ি সে এর আগে কখনো দেখেনি। সেখানে সব অদ্ভুত জিনিসপত্র দেখে তার ভয় হচ্ছিল। ঘুরে দেখতে দেখতে সে বারান্দায় চলে যায় আর বাহিরের পৃথিবী দেখে সে একদম হতবাক হয়ে যায়। এদিকে লিয়াং জমিদারের ছেলেকে একদম সুস্থ করে তুলেছিল, যেটা দেখে তো জমিদার তার কৃতজ্ঞতা প্রকাশ করে। লিয়াং তাদেরকে এক পাতা জ্বরের ঔষধ দিয়ে দেয় আর বলে এই ঔষধ যেন তারা তাকে সময় মতো খাওয়ায়। এমন ঔষধ তারা এর আগে কখনো দেখেনি। এই ব্যাপারটা নিয়ে তারা সবাই অনেক বেশি খুশি ছিল আর এখন তারা সবাই খুশি খুশি রাজা এবং রানীকে বিদায় দেয়। লিয়াং তাদের সবাইকে বিদায় দিয়ে চলে যায়। অন্যদিকে ফেই আধুনিক দুনিয়ায় প্রবেশ করে। সে চারিদিকের মানুষদেরকে দেখে অনেক ভয় পাচ্ছিল। সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, রাস্তায় দৌড়ে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাড়ি তার সামনে চলে আসে। তবে মিস্টার সা তাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয়। তাকে দেখে ফেই ভয়ে জড়িয়ে ধরে আর বলে, আপনি আমাকে বাঁচাতে এসেছেন? সে বলে, তোমার বিপদ হলে আমি সব সময় তোমার পাশে থাকবো। রাজা এবং রানী যখন তাদের বাড়িতে ফিরে আসে তখন তারা জানতে পারে প্রিন্সেস জিয়াং নিজের রাজ্যে ফিরে গিয়েছে। তারা দুজনও চমকে যায়। লিয়াং এখন তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে বলে, তাহলে তুমি আমাদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছো? ফেই বলে, হ্যাঁ, তবে আমি তোমাদের ব্যাপারে কাউকে কিছু বলবো না। সে তাকে প্রমিস করে। আর এখন তাদের সবার একে অন্যের সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা চারজন বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই লিয়াং এর কাছে তার গ্রাম থেকে একটা কল আসে। কল ধরে সে তো অনেক চমকে যায়। পরদিনই বাসে করে সে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সে এবং ওয়াং একসঙ্গে গ্রামের বাড়িতে যায়, কারণ তার দাদিমায়ের অসুস্থতার কথা শুনেই সে এখানে এসেছিল। কিন্তু তার দাদিকে সুস্থ দেখে সে একটু স্বস্তি ফিরে পায়। লিয়াং তার পুরো বাড়িটা ওয়াংকে ঘুরে ঘুরে দেখায়। সে তার দাদির সঙ্গে ওয়াং এর পরিচয় করিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে জমিতে কৃষি কাজ করতে লেগে পড়ে। তারা সবাই অনেক কাজ করছিল। লিয়াংকে তার ভাইয়ের সঙ্গে খুনসুটি করতে দেখে ওয়াং এর রাগ হচ্ছিল। দূর থেকে দাদিমা তাদের ছবি তুলে পুরো গ্রামবাসীকে হোয়াটসঅ্যাপ করে দেয় আর বলে, আমার নাতনি ফিরে এসেছে, সঙ্গে তার বয়ফ্রেন্ড নিয়ে এসেছে। এই খবর পাওয়া মাত্রই সন্ধ্যাবেলা ওয়াংকে দেখতে সব মহিলারা চলে আসে। তারা তাকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল আর ওয়াং এত প্রশ্নের উত্তর দিতে দিতে অনেক বিব্রত বোধ করছিল। যেহেতু সে বলেছিল সে একটা পেইন্টার, এজন্য তারা ওয়াং
ওয়াংকে দিয়ে অনেকগুলো লিফলেট লিখিয়ে নেয়। পরদিন সকালে সে যখন দাদিমায়ের সঙ্গে গল্প করছিল তখন দাদিমা তাকে বলে, আমি জানি তুমি আর লিয়াং একে অন্যকে পছন্দ করো। আমার নাতনি তোমার সঙ্গে থাকলে অনেক খুশি থাকে, তাই আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই, তাকে সবসময় সুখে রেখো আর সবসময় তার পাশে থেকো। ওয়াং দাদিমাকে প্রমিস করে যে সে সবসময় লিয়াং এর পাশে থাকবে। এরপরে সে আর লিয়াং পুকুর পাড়ে গিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছিল আর গান শুনছিল। এখানে ওয়াং তাকে কিস করে দেয় আর বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তোমার দাদিমা আমাদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছে, তিনি চান আমরা সবসময় একসাথে থাকি। লিয়াং তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে, আমিও তোমাকে পছন্দ করি। তখন ওয়াং অনেক খুশি হয়ে যায়। এখন তারা দুজন একসঙ্গে ঘুরে বেড়ায় আর অনেক আনন্দ করে। পরদিন সকালে দাদিমায়ের কাছে থেকে বিদায় নিয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছিল। লিয়াং এর অনেক কষ্ট হচ্ছিল তার দাদিমাকে ছেড়ে যেতে। তার দাদিমা তার জন্য এই কয়েক বছরে জমানো কিছু টাকা লিয়াংকে দিয়ে দিয়েছে। এটা দেখে সে আরো বেশি ইমোশনাল হয়ে যায়। এদিকে সা যখন টিভি দেখছিল সেই সময় পুরো বাড়ি কেঁপে ওঠে আর দেওয়াল ভাঙতে শুরু করে। এটা দেখে সে অনেক চিন্তিত হয়ে যায় এবং টাইম মেশিনের দিকে তাকায়। সে বুঝতে পারে তাদের হাতে আর বেশি সময় নেই। অনেকদিন পরে রাজপুত্র জু তার ভাই ওয়াং এর সঙ্গে দেখা করতে এসেছিল। প্রাসাদে প্রবেশ করে সে ওখানে একটা অদ্ভুত বোর্ড লাগানো দেখতে পায়, যে বোর্ডে সুন্দর সুন্দর কিছু কথা লেখা ছিল এবং অনেকগুলো মেয়েদের ছবি টাঙানো ছিল। রাজপুত্র জুকে দেখে মেয়েগুলো হাই বলে। এটা দেখে রাজপুত্র অনেক অবাক হয়ে বলে, তোমরা আমাকে সম্মান জানাচ্ছ না কেন? তখন মেয়েগুলো বলে তারা এখানে নতুন আর রানী তাদেরকে বলেছে তারা যেন সবাইকে হাই বলে, এটা তাদের প্রাসাদের নতুন নিয়ম। একটা সার্ভেন্ট তার চোখে চশমা পড়েছিল, যেটা দেখে জু অবাক হয়ে বলে, এটা আবার কি? মেয়েটি বলে, আমি চোখে কম দেখি তাই আমাকে নতুন রানী, যে একটা পরী, সে আমাকে এই চশমা দিয়েছে যার সাহায্যে আমি আরো ভালোভাবে দেখতে পাই। এসব কিছু শুনে তো প্রিন্স জুয়ের বেশ ভালোই লাগছিল। সে তাদের সবাইকে আইডেন্টি কার্ডও দিয়েছিল। সে রানীকে দেখতে চাইছিল। তখনই তারা বোর্ডে লিয়াং এর ছবিটা জুকে দেখায়। তাকে দেখেই জুয়ের ভালো লেগে যায়। এদিকে যখন তারা দুজন খাবার খাচ্ছিল তখন লিয়াং এর ঠোঁটে খাবার লেগে যায়। ওয়াং তার মুখে লেগে থাকা খাবার সরাতে গেলে সে মনে করে রাজা হয়তো তাকে কিস করতে যাচ্ছে, কিন্তু সে তার মুখে লেগে থাকা খাবারটা সরিয়ে দেয়। এটা দেখে তার একটু মন খারাপ হয়ে যায়। তারা দুজন গল্প করছিল, ঠিক তখনই ওয়াকি টকির মাধ্যমে একজন সার্ভেন্ট তাদেরকে জানায় প্রিন্স জু তাদের সঙ্গে দেখা করতে এসেছে। ওয়াং খুশি হয়ে যায় আর তাকে বলে, আমার ভাই অনেকদিন পরে আমার সঙ্গে দেখা করতে এসেছে। সে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার ভাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার ভাইয়ের সঙ্গে ছোটবেলায় তার দেখা হয়েছিল। এরপর থেকে তারা দুজন আলাদা আলাদা থাকে। সে বলে, 8 বছর বয়সে আমি এখানে থেকে গিয়েছিলাম, কিন্তু আজ এসে দেখছি সবকিছু অনেক বদলে গিয়েছে। ওয়াং বলে, এই সবকিছু আমার রানী করেছে। সে নতুন রানীকে দেখতে চায়। ওয়াং লিয়াংকে ডাক দিলে সে টেডি বিয়ার পোশাক পরেই সেখানে চলে আসে আর জুকে দেখে বিব্রত বোধ করে, কিন্তু জু তাকে দেখে একটু অবাক হয় না, বরং তার ভালো লাগে। রানীমা যখন জুয়ের আসার খবর শুনে তখন সে আবারও ষড়যন্ত্র করতে শুরু করে। সে ভাবছিল জুকে সে নিজের কাজে লাগাবে। আজ লিয়াং এর জন্মদিন ছিল। ওয়াং তাকে জন্মদিনের সারপ্রাইজ দেয়, এমনকি তাকে ছোট বাচ্চাদের ঘড়ি গিফট করে। তারা 4 জন মিলে একসঙ্গে তার জন্মদিন সেলিব্রেট করছিল। ঠিক তখনই আবারও পুরো বাড়ি কেঁপে ওঠে। এটা দেখে তো তারা অবাক হয়ে যায়। মিস্টার সা তখন তাদের সব ঘটনা খুলে বলে। আসলে টাইম মেশিনের কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে। এটা ঠিক করানোর জন্য যখন সে বিজ্ঞানীর কাছে গিয়েছিল তখন সে তাকে বলেছে এটা ঠিক করা সম্ভব নয়। তাদের হাতে আর মাত্র 7 দিন সময় আছে। এই 7 দিনের মধ্যেই তাদেরকে ঠিক করতে হবে তারা কোথায় থাকবে। যদি তারা আদিম পৃথিবীতে থাকতে চায় তাহলে সেখানে সারা জীবন তারা বন্দী হয়ে যাবে, আর যদি তারা এখানে থাকতে চায় তাহলে এখানেই থেকে যাবে, কারণ দুই দুনিয়ার মাঝখানের দরজা বন্ধ হয়ে যাবে। মিস্টার সা ঠিক করে সে ফেইয়ের সাথে তাদের দুনিয়াতেই থেকে যাবে, কারণ আধুনিক দুনিয়ায় তার কোম্পানি পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে। কিন্তু লিয়াং ঠিক করতে পারছিল না যে সে কি করবে। তার মন ভীষণ খারাপ ছিল। যখন সে বাহিরে বসেছিল তখন তার সঙ্গে জু দেখা করতে আসে। তারা দুজন একসঙ্গে বাহিরে হাঁটছিল আর গল্প করছিল। জু তাকে জিজ্ঞাসা করে, আমাকে তোমার কেমন মনে হয়? সে বলে, তোমাকে তো আমার ভালোই মনে হয় তুমি ভালো মনের মানুষ। জু বলে, তাহলে যদি আমার সঙ্গে তোমার আগে দেখা হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? এটা বলেই সে তার হাত ধরে। লিয়াং জোর করে তার হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় আড়াল থেকে রানীমায়ের সার্ভেন্ট তাদের ছবি তুলে নেয়। লিয়াং তার উপরে রেগে বলে, আপনি এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? আমি আপনার ভাইয়ের স্ত্রী। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। রানীমা তাদের দুজনের এমন অবস্থার ছবি পেয়ে যায় আর তার সার্ভেন্টকে বলে এই ছবি পুরো রাজপ্রাসাদে ছড়িয়ে দিতে আর আসল কাহিনী শুরু হওয়ার অপেক্ষা করতে। প্রাসাদের সবাই এই ছবি দেখছিল আর তাদেরকে নিয়ে আলোচনা করছিল। তারা ভাবছিল লিয়াং আর জু হয়তো একে অন্যের সঙ্গে প্রেম করছে। তাদের এমন আলোচনা শুনে রাজা তাদের উপরে রেগে যায় আর এসব বিষয়ে পরবর্তীতে আলোচনা করতে বারণ করে। যদিও এই ব্যাপারটা ভেবে তার মন খারাপ হচ্ছিল, কিন্তু তবুও কাউকে এটা বুঝতে দিচ্ছিল না। এসব কিছুর কারণে তাদের দুজনের সম্পর্ক খারাপ হতে শুরু করে। অন্যদিকে রানীমা তো আনন্দে ছিল। লিয়াং এর ক্যামেরা দিয়ে সে একটার পর একটা ছবি তুলে যাচ্ছিল আর বলছিল লিয়াং এর এই জাদু যন্ত্রটা বেশ ভালোই কাজের। লিয়াং ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করেছিল, কারণ এই দুনিয়াতে তাদের দুজনের আর বেশি দিন একসঙ্গে থাকা হবে না। যদি সে তার দুনিয়ায় থাকতে চায় তাহলে
তাকে কাজ করে খেতে হবে। তারা দুজন এখনো সিদ্ধান্ত নিতে পারছিল না যে তারা কি করবে। লিয়াং চাইছিল সে তার আধুনিক দুনিয়াতেই থাকবে, কারণ এখানে তার পরিবার আছে। ওয়াং বুঝতে পারছিল না সে কি করবে। এসব কিছু ভেবেই রাতে তার ঘুম আসছিল না। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে লিয়াংকে দেখতে পায় না। সে তার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল। লিয়াং ঠিক করেছে সে তার গ্রামে ফিরে যাবে এবং তার দাদির সঙ্গে থাকবে। এজন্য সে তার দাদির বাড়িতে চলে যায়। তাকে দেখে দাদি ভীষণ খুশি হয়ে যায়। এখানে তার সময় বেশ ভালোই কাটছিল। দাদি তাকে ওয়াং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। লিয়াং এর মন খারাপ দেখে তার দাদি বুঝতে পেরে যায় নিশ্চয়ই তাদের মধ্যে কিছু হয়েছে। তিনি জিজ্ঞাসা করেন তার কি হয়েছে। লিয়াং দাদিকে বলে দেয় ওয়াং এই পৃথিবীর নয়, সে অন্য দুনিয়ার। আপনি কি এটা বিশ্বাস করেন? দাদি বলে অবশ্যই আমি বিশ্বাস করি। লিয়াং এখন তার দাদিমাকে সবকিছু খুলে বলে। সে বলে আমি জানি আমি অনেক স্বার্থপর। ওয়াং ওই রাজ্যের রাজা। সে যদি তার রাজ্য ছেড়ে এখানে আসতে চায় তাহলে তার রাজ্যের মানুষের কি হবে, কিন্তু তবুও আমি চাই সে যেন আমার পৃথিবীতে আসে। দাদিমা তাকে বলে তাহলে তুমি তার পৃথিবীতে চলে যাও। সে তার দাদির জন্য চিন্তা করছিল। তখন দাদি বলে তুমি যদি চাও আমিও তোমার সঙ্গে যেতে পারি। এটা শুনে তো লিয়াং অনেক খুশি হয়ে যায় আর ওই দুনিয়ার ব্যাপারে সব গল্প তার দাদিমাকে বলে শোনায়। এদিকে ওয়াং ঠিক করে সে লিয়াং এর সঙ্গে তার পৃথিবীতে থেকে যাবে। এটা শুনে সা বলে তাহলে আপনার রাজ্যের কি হবে? সে তার রাজ্যের দায়িত্ব তার ভাই জুকে দিতে চাইছিল, কিন্তু এটা একদমই ভালো ডিসিশন হবে না। সা তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন তার রাজ্য ছেড়ে এই পৃথিবীতে না থাকে। ওয়াং বলে আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আমি এখানেই থাকবো কারণ আমি লিয়াংকে ভালোবাসি। তার এই সিদ্ধান্তে জেনারেলের অনেক রাগ হচ্ছিল। পরদিন সকালে লিয়াং আবার তার বাড়িতে ফিরে আসে। সে ওয়াংকে খোঁজার জন্য প্রাসাদের দিকে চলে যায়। তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সে একটা কূপের ভেতরে পড়ে যায়। ওয়াং তার সার্ভেন্টকে অনেকগুলো টাকা দেয় আর বলে সে লিয়াং এর দুনিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছে, এজন্য সে যেন এই টাকাগুলো নিয়ে নেয়। এসব কথাই বলছিল তখনই হইচই শুনে তারা কূপের কাছে যায় এবং জানতে পারে লিয়াং কূপের ভেতরে পড়ে গিয়েছে। ওয়াং তার লোকদেরকে বলে জলদি লিয়াংকে উদ্ধার করার ব্যবস্থা করতে। জু সেখানে আসে আর সেও লিয়াংকে বাঁচাতে চায়। এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তাদের ঝগড়ার মাঝে লিয়াং একাই কূপের ভেতরে থেকে উঠে আসে। ওয়াং তখন জুয়ের চোখের সামনে দিয়ে লিয়াংকে কোলে করে নিয়ে সেখানে থেকে চলে যায়। রুমে এসে লিয়াং এর যত্ন নিচ্ছিল। তখন সে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি ঠিক করেছি আমি তোমার সঙ্গে তোমার পৃথিবীতেই থেকে যাব, আর দাদিমা বলেছে তিনিও আমাদের সঙ্গে যাবেন। এটা শুনে তো ওয়াং অনেক খুশি হয়ে যায় আর তারা খুশিতে দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। ওয়াং তাকে বলে আমি তোমার পৃথিবী থেকে একটা নতুন শব্দ শিখেছি। সে তাকে আই লাভ ইউ বলে আর প্রপোজ করে। এরপরে তারা দুজন রাতে বসে একসঙ্গে আকাশের তারা দেখছিল। তখনই আশেপাশে অনেক সুন্দর আতশবাজি জ্বলতে শুরু করে। এত সুন্দর আতশবাজি দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। আসলে জুয়ের লোকেরা তাদের প্রাসাদে অ্যাটাক করে দিয়েছিল। সে তাদের কাছে আসে আর বলে আমি যা চাই আমি সেটা নিয়ে ছাড়ি। সে সেনাপতি এবং রাজাকে বন্দি করে ফেলে। 3 দিনের মধ্যে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর নয়তো তাদের লাশ ফেরত দেব। এটা বলে সে তাদের সঙ্গে করে নিয়ে যায়। রানীমা, সেনাপতি ফেই এবং রাজাকে বন্দি করে রাখা ছিল। কিছুক্ষণ পরে জেলখানায় তাদের সঙ্গে লিয়াং দেখা করতে আসে। লিয়াং তাকে চিন্তা করতে বারণ করে। সে তাকে বাঁচানোর কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। এটা বলে তারা দুজন আলাদা হয়ে যায়। রাতে জু বিনা অনুমতিতে লিয়াং এর ঘরে প্রবেশ করে। সে মাতাল অবস্থায় ছিল। লিয়াং তার সঙ্গে খারাপ ব্যবহার করে, এজন্য সে তাকে চর মারে আর বলে কোনো ব্যাপার না, আগামীকাল আমাদের বিয়ে হবে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে লিয়াং ওয়াকি টকির মাধ্যমে একজনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ওপারে থেকে কেউ রেসপন্স করে না। পরদিন সকালে জু বিয়ের পোশাক পরে রেডি হয় আর লিয়াং রেডি হয়ে তাকে বিয়ে করার জন্য আসে। সবার সামনে জু তাকে জোর করে নিয়ে গিয়ে দাঁড় করায়। এরপরে তাদের বিয়ের কাজ শুরু হয়। সে জোর করে তাকে পানিও খেতে বলে। লিয়াং কান্না করতে করতে যখন এটা খেতে যাবে ঠিক তখনই সেখানে প্রিন্সেস জিয়াং এবং রাজার সার্ভেন্ট চলে আসে। আসলে গত রাতে সে সার্ভেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, যদিও তাদের কথা হয়নি, কিন্তু সার্ভেন্ট প্রাসাদের লোকদের কাছে থেকে জানতে পেরেছিল লিয়াং এর সঙ্গে জুয়ের বিয়ের ব্যাপারটা। তাকে সাহায্য করার জন্য প্রিন্সেস জিয়াং নিজের রাজ্যের 1000 সৈনিক নিয়ে তাদের উপরে অ্যাটাক করে দিয়েছে। একই সাথে সে রাজাকেও মুক্ত করে ফেলেছে। জু এখন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তারা আবারও নিজের রাজ্য ফিরে পায়। সকলেই অনেক খুশি ছিল। পরদিন সকালে প্রিন্সেস জিয়াং জুকে তার সঙ্গে বেঁধে নিজের রাজ্যে নিয়ে চলে যাচ্ছিল আর বলছিল আজ থেকে তুই আমার চাকর। সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। লিয়াং যখন প্রাসাদে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল তখনই তার দাদিমায়ের কল আসে। সে তার কাজিনকে জিজ্ঞাসা করে দাদিমাকে গাড়িতে তুলে দিয়েছো? তার কাজিন বলে হঠাৎ করে তার দাদিমা অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা শুনে লিয়াং আর এক মুহূর্ত দেরি না করে তার দাদিমায়ের সঙ্গে দেখা করতে চলে যায়। তিনি অনেক অসুস্থ ছিলেন। সে তার দাদিমায়ের সঙ্গে কথা বলছিল। তখনই ওয়াং তাকে জরুরি ভিত্তিতে যাওয়ার জন্য সিগন্যাল পাঠাচ্ছিল। তার হাতে আর বেশি সময় ছিল না, কিন্তু সে নিজের দাদিমাকে রেখেও যেতে পারছিল না। তখন তার দাদিমা তাকে চলে যেতে বলে। তিনি বলেন ওয়াং তোমাকে মন থেকে ভালোবাসে, তুমি তার কাছে ফিরে যাও, আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করব। এটা বলেই দাদিমা
প্রতিমা তাকে বিদায় জানায়। লিয়াং যতটা সম্ভব দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করছিল, কিন্তু অন্যদিকে সময় পার হয়ে যাচ্ছিল। টাইম মেশিন প্রায় নষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের দুই দুনিয়ার কানেকশন ভেঙে পড়ছিল। ওয়াং এর দৃঢ় বিশ্বাস ছিল লিয়াং নিশ্চয়ই সময় মতো ফিরে আসবে, কিন্তু অন্য দুনিয়ার দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। এটা দেখে তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায়। লিয়াং যতটা সম্ভব দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করে, কিন্তু বাড়িতে ফিরে এসে তারা দেখতে পায় অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়। সে তাদের আগে সব স্মৃতিগুলো মনে করছিল আর মন খারাপ করে বসেছিল। কিছুক্ষণ পরেই ওয়াং বাইরে থেকে ফিরে আসে। তাকে দেখে লিয়াং অনেক ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? ওয়াং তার জন্য বাইরে থেকে খাবার কিনতে গিয়েছিল। লিয়াং যেহেতু সময় মতো ফিরে আসতে পারেনি, এজন্য সে তার পৃথিবীতেই থেকে গিয়েছে আর এখন থেকে সে এখানেই সারা জীবনের জন্য থাকবে। লিয়াং তাকে জিজ্ঞাসা করে, তাহলে রাজ্য এখন কে সামলাচ্ছে? এটা শুনে ওয়াং হাসে। ওয়াং এই পৃথিবীতে থেকে যাওয়ার আগে একটা দলিল লিখে গিয়েছিল, যার মাধ্যমে সে সেনাপতি সা এবং ফেইকে এই রাজ্যের রাজা এবং রানী ঘোষণা করে গিয়েছে। এখন থেকে তারা দুজনে এই রাজ্যের রাজা এবং রানী। রানী মায়েরও মনের আশা পূরণ হয়েছে, কারণ সে সব সময় চেয়েছিল ফেই যেন এই রাজ্যের রানী হয়। এখন তারা দুজন সুখে শান্তিতেই জীবন কাটাতে থাকে। অন্যদিকে লিয়াং ওয়াংকে পড়াশোনা শেখাচ্ছিল যেন সে এখানে টিকে থাকতে পারে। এসব শেখানোর চক্করে তাদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা লোক আসে। সে দেখতে একদম জুয়ের মতো ছিল, তবে সে জু ছিল না। সে ছিল মডেল ওয়াং ঝেং এর সেক্রেটারি। ওয়াং তার মতো সেজে পাবলিকালি ঘুরেছে, এতে করে তার ইমেজ নষ্ট হয়েছে। এজন্য মডেল ওয়াং ঝেং তাদের সঙ্গে দেখা করতে আসে। নিজের ক্রাশকে চোখের সামনে দেখে তো লিয়াং অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয়ে যায়। এখানেই মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।